ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে যে মহামুক্তি ব্যাচটি আছে সেই ব্যাচের ক্লাস ক্রমাগত কিন্তু আসতে শুরু করেছে। তোমরা কি ক্লাস করছো মন দিয়ে? আমি কিন্তু আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। সব সময় ক্লাস করবে মন দিয়ে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে। চলো শুরু করব আজকের ক্লাস। দেখো, গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম পেজ নাম্বার 38 এর বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর থেকে 15 নম্বর কোশ্চেন পর্যন্ত। আজকে আমি সলিউশন করাবো 16 নম্বর কোশ্চেন থেকে এই যে আমাদের ভেক্টর গুণন রয়েছে সেই ভেক্টর গুণনের শেষ নম্বর প্রশ্ন পর্যন্ত। ওকে, তাহলে আজকের আমাদের ক্লাস কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শুরু হবে এক্ষুনি ক্লাস, ধামাকাদার ক্লাস, যেখানে হবে অনেক মজা, অনেক জ্ঞান, অনেক অঙ্ক চর্চা। চলো শুরু করা যাক 16 নম্বর কোশ্চেন। দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলেছে যে a প্লাস বি প্লাস সি ভেক্টর ইজুগাল টু যদি নাল ভেক্টর হয় তবে তোমরা প্রমাণ করো a ক্রস বি ইজুগাল টু বি ক্রস সি ইজুগাল টু সি ক্রস এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। আমাদের কি বলেছে আগে? বলেছে a ক্রস বি বি ক্রস সি আর সি ক্রস এ এই জায়গায় পৌঁছাতে হবে। তার মানে কি ক্রস করতে বলেছে নিশ্চয়ই। সেই জন্য আমি এখানে কি করছি, প্রথমে প্রশ্নটা লিখলাম a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজুগাল টু নাল ভেক্টর। এই ভেক্টরটার বোথ সাইডে আমি এ দ্বারা ক্রস করছি। কি দ্বারা ক্রস করব? এ দ্বারা ক্রস করব। তাহলে এই যে এ ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর ডান দিকেও এ ক্রস এই জায়গায় রয়েছে নাল ভেক্টর। পরিষ্কার হলো সবার কাছে? তাহলে এখন আমরা যদি এটাকে দিয়ে ক্রস করি, ক্লাস 5, 6, 7 কম বেশি আমরা ম্যাথামেটিক্স পড়েছি এবং সেখানে বিশেষ করে ক্লাস 7-এ এই গুণ করা কিন্তু আমরা শিখেছি। তাছাড়া আমিও কিন্তু গত 3-3টে ভিডিও দিয়েছি এই ভেক্টরের গুণনের উপর, সেখানে আমিও শিখিয়েছি গুণ করব কেমন, নর্মালি যেমন গুণ করতে হয় এ ক্রস এ। তাহলে এই যে লিখছি এ ক্রস এ, সেমভাবে এ দিয়ে যদি একে গুণ করি তাহলে সেটা হয় এ ক্রস বি, সেমভাবে এটা দিয়ে যদি একে গুণ করি সেটা হয় এ ক্রস সি। ডান দিকে রয়েছে এ ভেক্টর আর তার সঙ্গে যদি নাল ভেক্টর ক্রস করা হয় সর্বদা কিন্তু নাল ভেক্টর হয়। তাহলে এটা রইল আমাদের নাল ভেক্টর। ক্লিয়ার? এবার দেখো তো, যদি দুটো একই জাতীয় ভেক্টর তার ক্রস করা হয় সেটা কিন্তু শূন্য ভেক্টর হয়, অর্থাৎ নাল ভেক্টর হয়। একই জাতীয় ভেক্টরের ক্রস করলে সেটা নাল ভেক্টর হয়, আর একই জাতীয় ভেক্টরের ডট করলে তার হোল স্কোয়ার হয়ে যায়, যেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা করে দিয়েছি। এবং আমি বলছি আমার যে সমস্ত স্টুডেন্ট এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্রিশনের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো কিন্তু। তাহলে এটা হলো কি নাল ভেক্টর। এই নাল ভেক্টরটা আমি ডান দিকে নিয়ে গেলে সেই নাল ভেক্টরই থাকে। আমি প্রয়োজনে একটা লাইন লিখছি। তাহলে এ নাল ভেক্টর প্লাস এখানে রয়েছে এ ক্রস বি ভেক্টর প্লাস এখানে রয়েছে এ ক্রস সি ভেক্টর ইজুয়াল টু নাল ভেক্টর। নাল ভেক্টর যদি ওই দিকে চলে যায় 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, তার মানে নাল ভেক্টরই পাবো। তাহলে এখানে পড়ে রইল কি এ ক্রস বি ভেক্টর প্লাস এ ক্রস সি ভেক্টর ইজুয়াল টু এটা ওদিকে গেলে সেই নাল ভেক্টরই হয়। এইবার আমি এ ক্রস বিটা এখানে রেখে দিলাম, তাহলে এ ক্রস বি রেখে দিলাম। এই এ ক্রস সি যদি ডান দিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে কি নাল ভেক্টরের থেকে এটা বিয়োগ, নাল ভেক্টরের থেকে কিছু বিয়োগ করে 0 থেকে 2 বিয়োগ করলে কি হয় -2। তাহলে এটাও সেমভাবে ওটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস এ ক্রস সি হলো। আর আমি তোমাদের কি শিখিয়েছিলাম? ভেক্টরে যদি কোনো সময় নেগেটিভ থাকে তাহলে এই দুটো কিন্তু পাল্টি হয়ে যায়। অর্থাৎ কি হবে ঘটনাটা, যে এ ক্রস বি ভেক্টর ইজুগাল টু সি ক্রস এ ভেক্টর, এটা কিন্তু আমাদের লেখা যাবে। তাহলে এ দিয়ে ক্রস করে আমি কি পেয়েছি, এ বি ইজুগাল টু সি এ আমি রেখে দিলাম, এটা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। পরিষ্কার? এইবার আমি সেমভাবে এটাকে বি দ্বারা ক্রস করব। তাহলে এই জায়গায় লিখছি আবার কি লিখছি, বি দ্বারা ক্রস করছি, বি ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর ডান দিকেও বি ক্রস নাল ভেক্টর। পরিষ্কার সবার কাছে? কেন বি দিয়ে গুণ করছি? আমি কিন্তু উত্তরে দেখেছি এ বি বিসি সি এ রয়েছে। দেখো এই জায়গা চলে এসছে এ বি আর সি এ, বিসিটা আসেনি, ওই বিসিটা বানাবো জন্য আমি বি দ্বারা গুণ করেছি এখানে। ওকে, তাহলে এই জায়গা যদি বি দ্বারা গুণ করি তাহলে কি হবে, বি ক্রস এ, এটাকে বি দ্বারা গুণ করলে কি হবে বি ক্রস বি, আর এটাকে বি দ্বারা গুণ করলে কি হবে তাহলে বি ক্রস সি। ক্লিয়ার? আর ডান দিকে কি হবে নাল ভেক্টর। তাহলে সেই আগের মতোই বলতে পারি এটাও কি হবে নাল ভেক্টর। নাল ভেক্টর ওইদিকে চলে গেলে কি হবে নাল ভেক্টরই হবে, সেটা আমি লিখছি না, এখানে আলোচনা করেছিলাম। তাহলে একই জিনিস রিপিট করার দরকার নেই। তাহলে এখানে পড়ে রয়েছে কি জিনিস, সেটা আমি এই দিকে লিখছি। এবার এখানে পড়ে রয়েছে বি ক্রস এ, তাহলে এই যে লিখলাম বি ক্রস এ ভেক্টর প্লাস
এই জায়গা কি রয়েছে বি ক্রস সি, এটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, শূন্য ভেক্টর নট শূন্য, শূন্য ভেক্টর। তাহলে এই যে বি ক্রস সি আমি রেখে দিলাম, বি ক্রস সি, আর ওই দুটো মিলে নাল ভেক্টর তৈরি করলো। এবার দেখো আমার তো দরকার বি ক্রস সি, বি ক্রস সিটা এখনো বের করিনি, তাই বি ক্রস সি রেখে দিলাম আর এটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এই যে বি ক্রস সি রেখে দিলাম, এটা ডান দিকে চলে গেলে মাইনাস বি ক্রস এ। আর একটু আগে কি বলেছিলাম যে মাইনাস যদি কোনো সময় আমার নড়াতে হয় বা সরাতে হয় তাহলে ওইটা কি হবে, শুধুমাত্র ঘুরে যাবে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে বি ক্রস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি, নেগেটিভের জন্য এটা কিন্তু ঘুরে গেল। ওকে, তাহলে এই জায়গায় 1 নম্বরে দেখলাম এ ক্রস বি, সেটা মানে হলো সি ক্রস এ। আর এই 2 নম্বরে কি দেখলাম, 2 নম্বরে আমরা দেখলাম এ ক্রস বি, তার মান হলো বি ক্রস সি। তাহলে বলতে পারি যে এইটা মানে এইটা, সেটা মানেই হলো এইটা। তাহলে 1 আর 2 থেকে এইটা বলা যায় প্রমাণ হয়ে গেছে। তাহলে সেই জন্য ভাষাটা লিখব যে অতএব 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে কি বলতে পারি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি, আর বি ক্রস সি আবার এ ক্রস বি মানে কি বলা যায় সি ক্রস এ, এই যে সি ক্রস এ। তাহলে এই হয়ে গেল আমাদের প্রুফড। ক্লিয়ার কথাটা? তাহলে এই হলো আমাদের প্রুফড কোশ্চেন নাম্বার, যেটা আমাদের 16 ছিল। তাহলে সবাই দেখলে অঙ্কটা কিন্তু খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখবে, লিখবে, শিখবে। ওকে, সব সময় চেষ্টা করবে নিজে করার। যখন আমি একটা জিনিস বুঝিয়ে দিলাম তাহলে বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু নিজেকে পরের লাইনটা করতে হবে, না হলে কিন্তু তুমি পিছিয়ে থাকবে। সব সময় যদি ভিডিও দেখে দেখেই করো তাহলে কিন্তু করছো ঠিকই, অঙ্ক তুমি নিজেকে বোঝাচ্ছ যে আমি প্রচুর অঙ্ক করছি, এক্স্যাক্টলি তোমার কিন্তু কোনো প্রিপারেশনটা হচ্ছে না। ওকে, এজন্য আমি এক লাইন লিখলে তুমি যেন একটা লাইন লিখতে পারো। চলে যাবো পরের কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 17তে কি বলেছে যে এর মান নির্ণয় করো, মানে এটাকে সুবিধাজনক একটা ভ্যালুতে তুমি প্রকাশ করো। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি জে ক্রস কে বা কে ক্রস জে রয়েছে এখানে। আমি যখন ক্রস প্রোডাক্টের ভিডিও এনেছিলাম, অর্থাৎ আমাদের প্রথম শিখিয়েছি ডট প্রোডাক্ট, তারপরে শিখেছি ক্রস প্রোডাক্ট, সেই ক্রস প্রোডাক্টে এটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম এবং তোমাদের আমি লিখে দিয়েছিলাম যে যখন এরকম ক্রস করবে আই জে আর কে লিখে নেবে, ঠিক আছে? আই জে আর কে লিখে নিলে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, এভাবে তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম, মনে করে দেখো। যে যদি আমি আই আর জে ক্রস করি তাহলে কে পাবো, জে আর কে ক্রস করলে আই পাবো, কে আর আই ক্রস করলে জে পাবো, আর উল্টো দিকে যদি যাই তাহলে মাইনাস পাবো, অর্থাৎ আই ইন্টু কে করলে মাইনাস জে, কে ইন্টু জে করলে মাইনাস আই, জে ইন্টু আই করলে পরে মাইনাস কে। তাহলে এইবার এই জায়গায় আমরা একটু দেখার চেষ্টা করব, কে ইন্টু জে রয়েছে, তাহলে এই জায়গায় রয়েছে কি কে ইন্টু জে, উল্টো দিকে, উল্টো দিকে গেলে কি পাবো মাইনাস আই। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি কি মাইনাস আই ক্যাপ, আর এখানে রয়েছে ডট, তার সঙ্গে আই ক্যাপ, প্লাস রয়েছে কি জে ডট কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এইবার দেখো আই ডট আই যদি কোনো সময় সেম ভেক্টরের ডট করা হয়, একটু আগেই বলেছিলাম, তাহলে কি হয় শুধুমাত্র হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এই মাইনাসটা থেকে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে মড আই ভেক্টর তার স্কোয়ার। আর উল্টো পাল্টা ভেক্টরের ডট নিলে সেটা কি হয়ে যায় জিরো হয়ে যায়, তাহলে ওটা আর লিখছি না। আই মানে কি, আই মানে হলো একক ভেক্টর, একক ভেক্টরের যে মডিউলাস সেটা কত হয় 1 হয়। তাহলে এটা যদি 1 হয় তাহলে এখানে পড়ে রইল অ্যান্সার কত -1। তাহলে 17 থেকে সমাধান করে কত পেয়েছি আমরা -1। এই ছিল আমাদের 17 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে চলে যাব আমরা এবার 18 নম্বর কোশ্চেনে। দেখো কোশ্চেন নম্বর 18তে কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দুগুলো বলে দেওয়া আছে, বলেছে ভেক্টর পদ্ধতিতে ওর ক্ষেত্রফলটা নির্ণয় করো। এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। এবার ভাবো তো ভেক্টর পদ্ধতিতে এর যদি ক্ষেত্রফল বের করতে হয়, আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যদি ত্রিভুজের দুটো বাহু বলে দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এই ভেক্টর ইন্টু এই ভেক্টর, অর্থাৎ বাহু দুটোর ক্রস প্রোডাক্ট করতে হবে, তার হাফ করলেই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। সামান্তরিক হলে পরে শুধুমাত্র বাহু দুটোর ক্রস করতে হয়, আর ত্রিভুজ হলে বাহু দুটোর ক্রস করে তাকে হাফ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি তো বুঝতে পারছি এই বাহুটা আর এই বাহুটা আমাকে আগে বের করতে হবে, তাহলে এই বাহু আর এই বাহু আমি আগে বের করার চেষ্টা করি। ওকে, তাহলে আমি লিখছি এই যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানি বি মাইনাসে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে সেটা কত হয় শুধুমাত্র 1 হয়। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2 হয়। সেমভাবে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3 হয়। বোঝা গেছে? এই যে 3 থেকে 2 বিয়োগ, 5 থেকে 3, 8 থেকে 5, এটা হলো এবি। আর বের করছি কি বিসি, তাহলে বিসি ভেক্টর, বিসি মানে সি মাইনাস বি, 2 থেকে 3 বিয়োগ করলে কত হয় -1। সেমভাবে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, সেমভাবে 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। এই হয়ে গেল এবি এবং বিসি।
এবার আমরা কি করব, এবি আর বিসির ক্রস নির্ণয় করব। তাহলে এই যে এবি ক্রস বিসি বের করছি, সেই ক্রস কি করে নির্ণয় করতে হয় আমি দেখলাম যে অনেক সময় মানে আমি যাদের অফলাইনে পড়াই সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু এই এবি ক্রস বিসি আলাদা সাইডে রাফ করে নিচ্ছে। রাফ করলে হবে না, কিন্তু ওটা অঙ্কের পার্ট, তোমাকে একদম অঙ্কের মধ্যেই করতে হবে। তাহলে এই জায়গায় রয়েছে কি আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এই জায়গা প্রথম এবি লিখেছি, এবিতে কত রয়েছে 1 2 3, বিসিতে কত রয়েছে -1 2 0। এই যে এবি আর বিসি রইল। এবার ক্রস কি করে করতে হয়, আই ক্যাপ লিখলাম, এই বরাবর গুণ করলে 0, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে হয় 6। মাইনাস জে ক্যাপ লিখলাম, এই বরাবর গুণ করলে হয় 0, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে হয় -3, তাহলে হয়ে গেল +3। তারপর লিখলাম কে ক্যাপ, কে ক্যাপ রইল, এই বরাবর গুণ করলে হয় 2 মাইনাস এই বরাবর গুণ করলে হয় -2, তাহলে হয় +2। ওকে, তাহলে এখানে রইল -6 আই ক্যাপ, এখানে রইল -3 জে ক্যাপ, আর এখানে রইল +4 কে ক্যাপ। পরিষ্কার? তাহলে এই হলো আমাদের এবি ক্রস বিসি। এটা তো আমাদের বলেনি, আমাদের বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। তাহলে এই জায়গায় লিখছি অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি শিখিয়েছি, হাফ ইন্টু মড এই দুটোর ক্রস যেটা বের করেছে, অর্থাৎ এবি ক্রস বিসি। এটা যেন মনে থাকে, ত্রিভুজের পাশাপাশি দুটো বাহু বের করতে পারলে তাদের ক্রস করে হাফ দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এত বর্গ একক, সাইডে একক কিন্তু অবশ্যই লিখবে। তোমরা এখন বড় হয়েছো, সায়েন্স নিয়ে পড়ছো, তুমি যদি এককই না লেখো তাহলে তোমরা কি সায়েন্স শিখছো? একক লিখতে হবে কিন্তু, এবং আমার কোনো সময় যদি লিখতে ভুলও হয়ে যায় সেটাও কিন্তু তোমরা লিখে নেবে। কারণ সবসময় আমি যেহেতু অঙ্ক দ্রুত সলিউশন করার চেষ্টা করছি, আমার মনে নাও থাকতে পারে, তোমরা কিন্তু ওটা লিখে নেবে। তাহলে এই যে হাফ রইল, মড দিলাম, এই দুটো ক্রস করে কোনটা পেয়েছি, এই যে, তাহলে সেটাকে আমরা কি করে বের করব, মড মানে √, 6 এর স্কোয়ার হয় 36, 3 এর স্কোয়ার হয় 9, আর 4 এর স্কোয়ার হয় 16। তাহলে এইবার 36, 9 আর 16 পেয়েছি আমি, এগুলো যোগ করতে পারবো আমরা? তাহলে যোগ করি, 6 আর 9 15, 15 আর 6 কত হয় আমাদের, 15 আর 6 হয় 21 এর 1। তাহলে হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে এই হয়ে গেল হাফ √61 বর্গ একক। এটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে 18 নম্বর কোশ্চেন আমি সলিউশন করে দিয়েছি। এবার 19 নম্বর কোশ্চেন করে ফেলবো। দেখো 19-এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, তাহলে এই দুটি ভেক্টরের উপরেই লম্ব হবে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো, এটাই বলেছে। তাহলে দুটো ভেক্টরের উপরেই লম্ব যখন বলবে, আমি তোমাদের কি শিখিয়েছিলাম, সরাসরি এর ক্রস করে দেবে। তাহলে আগে এর ক্রস করব, তারপর ওটার একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই জায়গায় ভাষাটা লিখছি, এ ভেক্টর ও বি ভেক্টর এর উপর লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর, লম্ব যদি বলে সেটাও ক্রস, আর অবিলম্ব বললেও সেটাও ক্রস, লম্ব আর অবিলম্ব একই কথা। তাহলে সেটা ইকুয়াল টু কি, এ ক্রস বি। এবার এ ক্রস বি কী করে বের করতে হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এ প্রথমে লিখেছি এর সংখ্যা 2 1 -2, 2 1 -2। বি লিখেছি বি এর সংখ্যা 3 -1 1, তাহলে যে 3 -1 1। ক্লিয়ার হলো কথাটা? এবার যেমন করে ক্রস করতে হয় সেইভাবেই ক্রস করছি। তাহলে ক্রস করলে এখানে আই ক্যাপ বসালাম, আচ্ছা ওই দিকে না, আমি এই দিকটাই বসাই, তোমাদের সুবিধা হবে দেখতে। তাহলে এই যে আই ক্যাপ বসালাম, তাহলে এই বরাবর গুণ করলে হয় 1, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 হয়। তাহলে এই যে 2 বসালাম। তারপর মাইনাস জে ক্যাপ, তাহলে এই বরাবর গুণ করলে হয় 2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় -6, ওই মাইনাস এর সঙ্গে +6 হয়ে যায়। তারপর রয়েছে কি কে ক্যাপ, তাহলে এই বরাবর গুণ করলে হয় -2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় 3। এই হলো আমাদের এ ক্রস বি। এবার এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। এখানে রয়েছে -i ক্যাপ, এখানে রয়েছে -8 জে ক্যাপ, আর এখানে রয়েছে -5 কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের এ ক্রস বি। এখন বলেছে এর উপর একটি একক ভেক্টর নির্ণয় করো। এইটা আমরা কি বের করেছি, এটা হলো এ এবং বি দুটোর উপরেই লম্ব, সেটা বের করেছি, কিন্তু আমাদের বলেছে এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ভাষাটা লিখছি, এই যে এ ক্রস বি এর অভিমুখে একক ভেক্টর, অভিমুখে একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, ওই ভেক্টরকে শুধু ওর মড ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এই যে রইল -i ক্যাপ,
মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, তাকে তার মডুলাস ভ্যালু দিয়ে শুধুমাত্র ভাগ করব। মডুলাস ভ্যালু দিয়ে যদি আমরা ভাগ করি, 1 এর স্কোয়ার হয় 1, 8 এর স্কোয়ার 64 আর 5 এর স্কোয়ার হয় 25। তাহলে কত হলো? 64 আর 1 65, 65 আর 25 যোগ করলে কত হয়? 90। তাহলে অ্যান্সার হলো কি আমাদের, যে মাইনাস আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ আর মাইনাস 5 কে ক্যাপ, তাই তো? মাইনাস 5 কে ক্যাপ, তার উপরে আমাদের নিচে রয়েছে কত? নিচে রয়েছে √90। √90 আবার রুটের বাইরে যদি তুমি বের করো, 9 বাইরে আসলে হয় 3 আর 10 পড়ে থাকে, তাহলে 3√10 ওটাকে লেখা যায়, এভাবে রাখলেও অসুবিধা নেই। তাহলে এই হলো আমাদের 19-এর 1 দাগ। ওকে, এবার 19-এর 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, আমি দেখলাম 2 নম্বর কোশ্চেনও এ ভেক্টর আর বি ভেক্টর বলে দেওয়া আছে। বলেছে এ প্লাস বি প্রথম বের করো, এ মাইনাস বি তারপর বের করো, এবং তাদের উপরে লম্ব ভেক্টর বের করো। তার মানে কি, প্রথমে এ প্লাস বি বের করবে, তারপর এ মাইনাস বি বের করবে, ওইটাকে লম্ব ভেক্টর বের করতে হবে, মানে ওই দুটোর ক্রস করতে হবে, তারপর সেমভাবে অঙ্কটা করতে হবে। তাহলে ওটাও আমি করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা শুরু করে দাও অঙ্কটা। দেখো 19-এর 2 দাগে কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টরটা তুমি নির্ণয় করো, এবং ওই দুটোর উপরেই লম্ব একক ভেক্টর, একক ভেক্টর কথাটা বলেছে কিনা আমি একটু দেখে নিই, ওই দুটো ভেক্টরের উপরে লম্ব ভেক্টর বের করতে বলেছে, একক নয়। তার মানে শুধুমাত্র ক্রস পর্যন্ত রেখে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম আমি এ প্লাস বি বের করি, তাহলে এই যে আমি লিখছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তোমরা যখন অ্যান্সার লিখবে, অনেক সময় তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি তো করাচ্ছেন, ঠিক আছে, আমি অ্যান্সার কী করে লিখবো? আমি কিন্তু অ্যান্সার যেভাবে লিখতে হয় হুবহু সেমভাবে লিখছি। প্রথম প্রশ্নে এরকম এ, মানে উত্তরপত্রে এ ভেক্টর লিখে নেবে, বি ভেক্টর লিখে নেবে, তার নিচে এরকম করে এ প্লাস বি লিখবে। এ প্লাস বি করলে কি হয়, 4 আই ক্যাপ, এটা কি হচ্ছে 4 জে ক্যাপ, আর এটা কি হচ্ছে শুধুমাত্র 0 কে ক্যাপ, কারণ এই দুটো কেটে যাচ্ছে। এবার এ মাইনাস বি ভেক্টর বের করছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে হয় 2 আই ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে হয় 0 জে ক্যাপ, আর এটার থেকে এটা বিয়োগ করলে হয় +4 কে ক্যাপ। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার? তাহলে এখন বলেছে এই দুটোর উপর লম্ব ভেক্টর বের করো। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এই ভেক্টরটাকে সি ভেক্টর ধরে নাও, আর এই ভেক্টরটাকে ডি ভেক্টর ধরে নাও, সাইডে এরকম দরকার হলে লিখে নাও ধরি, ঠিক আছে, এরকম লিখে নেবে। তাহলে কি হবে, এই বড় বড় সংখ্যাগুলো লিখতে তোমার অসুবিধা হবে না, আর ওইটা তোমার বুঝতেও সুবিধা হবে যে সি আর ডি এর উপর লম্ব বলেছে, তার মানে কি সি আর ডি ক্রস করে দিলেই হয়ে যাবে। তাহলে এই জায়গায় ভাষাটা লিখছি, অতএব সি ও ডি ভেক্টর এর উপর লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর। এই লম্ব কথাটা যখনই আসবে, লম্ব কথাটি আসলে কি করতে হবে, ওই দুটোর ক্রস করতে হবে শুধুমাত্র। তাহলে সেই লম্ব ভেক্টরটাকে কি হবে, সি ক্রস ডি। এই সি ক্রস ডি এই জায়গায় লিখছি, এই যে ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে সি এর জন্য কত রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে, 0 রয়েছে। ডি এর জন্য কত রয়েছে, 2 রয়েছে, 0 রয়েছে, 4 রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এবার মান বের করি। তাহলে এই যে আই ক্যাপ রয়েছে, এই বরাবর গুণ করলে 16 মাইনাস এই বরাবর গুণ করলে 0, মাইনাস জে ক্যাপ রয়েছে, এই বরাবর গুণ করলে 16 মাইনাস এই বরাবর গুণ করলে 0, প্লাস কে ক্যাপ রয়েছে, এই বরাবর গুণ করলে হয় 0 মাইনাস এই বরাবর গুণ করলে হয় 8। তাহলে আমি এটাকে লিখতে পারি 16 আই ক্যাপ, আর এখানে লিখতে পারি -16 জে ক্যাপ, আর এটাকে লিখতে পারি কি -8 কে ক্যাপ। এই হয়ে গেল আমাদের, এই দুটো ভেক্টর দিয়ে দিয়েছিল, এই দুটো ভেক্টর বের করতে বলেছিল, তাদের লম্ব ভেক্টর সেটা হলো এটা। ক্লিয়ার? তাহলে এটা হলো 19-এর 2 নম্বর কোশ্চেন। দেখো এবার দেখো, এই অঙ্কটা তোমরা দেখলে আমি করিয়েও দিলাম, কিন্তু তোমাদের এই জায়গাটিতে নিজেদেরও কিন্তু ভাবা উচিত ছিল যে এই জায়গা স্যার তো শিখিয়েছে লম্ব ভেক্টর যখনই বলবে সঙ্গে সঙ্গে দুটোর ক্রস করতে হবে। তাহলে এ প্লাস বি ওটা তো আমরা নিজেরা বের করতেই পারি, আর এ মাইনাস বি ওটাও তো আমরা নিজেরা বের করতে পারি। তাহলে ওই দুটোর ক্রস করলেই তো লম্ব হয়ে যেত।
তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে নিজেরা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের বইয়ের ম্যাক্সিমাম প্রচুর কোশ্চেন কিন্তু আমি সলিউশন করে দিয়েছি। প্রচুর বলতে কি এই পর্যন্ত যা করিয়েছি সবই করিয়ে দেওয়া হয়েছে। এবার যে বর্ণনামূলক কোশ্চেন রয়েছে তার সমস্ত অঙ্ক আমার করার দরকার নেই। এবার আমি বেছে বেছে কিছু অঙ্ক করিয়ে দেবো যেগুলো পরীক্ষায় আসার মতো। ওকে, নইলে তোমরা যদি শুধু একটা ভেক্টরের ক্লাস নিয়েই পড়ে থাকো তাহলে তো তোমাদের অন্যান্য ক্লাসগুলো তোমরা শেষ করতে পারবে না। বাদ বাকি যেগুলো আছে নিজেরা চেষ্টা করতে পারো, কিন্তু ওগুলো পরীক্ষায় তেমন আসেও না, আর ওগুলো অত দরকারও আমাদের নেই। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমি কিন্তু করিয়ে দেবো। তার আগে আমি তোমাদের বলে নিই, তোমরা যারা ক্লাস করছো বইটা হাতে নেবে এবং দাগিয়ে নেবে কোন অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু দাগিয়ে নেবে। পেজ নাম্বার একদম 38 থেকেই বলছি, তার আগে তো আমি সব সলিউশন করে দিয়েছি। পেজ নাম্বার 38-এর 1 দাগ এবং 38 পেজের 5 দাগের 1 দাগ এবং 7 দাগের 1 দাগটা করে রাখতে পারো। আর এই দিকে চলে যাবে 13 দাগটা দেখে রাখবে, 14 দাগটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, 14 দাগটা খুব গুরুত্বপূর্ণ। আর চলে যাবে এইদিকে 19 দাগের 2 দাগটা মোটামুটি দেখে রাখবে, ঠিক আছে। 23 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ 39 পেজের, 25 দাগের অঙ্কটাও গুরুত্বপূর্ণ এবং 26-এর 3 দাগে স্টার দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 26 দাগের 3 দাগ এবং আমাদের যেটা রয়েছে 28 দাগ, 28 দাগও ওই এক্স্যাক্টলি আমাদের উপরে যে অঙ্কগুলো করবো 26-এর 1 দাগ ওর অনুরূপ রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই কটা অঙ্ক তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবে আমি যখন সলিউশন করে দেবো। এবার তোমাদের বাদ বাকি যে এই জায়গায় 20 দাগ রয়েছে, 21 দাগ রয়েছে, 22 দাগ রয়েছে, এগুলো আর আমি করছি না। আমি সরাসরি কিন্তু 23 দাগও করবো না, কারণ 23 দাগ আমি বলে দিয়েছিলাম আমাদের যে আগের ভিডিওটা রয়েছে তার 1 নম্বর কোশ্চেন যেটা সলিউশন করেছি, অর্থাৎ পেজ নম্বর 38-এর 1 দাগ যেভাবে করেছি হুবহু 23 দাগ সেমভাবে দিয়ে করবে। ওটা আমি তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম, ওটা আমি করিয়ে দেবো না। তাহলে আমি চলে যাব 24 নম্বর কোশ্চেনে সরাসরি। 24 করাবো, 25 করাবো, 26 করাবো এবং 28 করাবো আর 29 করাবো, 30টাও করিয়ে দেবো, ঠিক আছে। আজকে কিন্তু এই কটা করাবো আমি। তাহলে চলে আসো সবাই 24 নম্বর কোশ্চেনে। দেখো 24 নম্বর দাগে কি বলেছে, এই ভেক্টরের সঙ্গে এই দুটো ভেক্টরের সমষ্টির একক ভেক্টরের অভিমুখে ডট গুণন বা স্কেলার গুণনের মান যদি 1 হয় তাহলে ল্যামডার মান কত। কোশ্চেনটা খুব জটিল মনে হচ্ছে, তাই না? মানে ভাষাটা পড়ে তোমাদের বইয়ের ভাষাটা যখন পড়ছো বুঝতে পারছো না। আমি আরেকবার বলছি, এইটা আগে বাদ দিয়ে দাও। বলেছে এই দুটো সমষ্টি নির্ণয় করো, তার অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, সেই একক ভেক্টরের সঙ্গে এর ডট করো, তার মান হলো 1। ক্লিয়ার কথাটা? সেইটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, ভাষাটা একটা বাংলা ভাষা বড় সড়ো করে দিয়ে ওরা বলে দিয়েছে। তাহলে আমি প্রথম এই দুটো যোগ করছি যেমন ওরা বলেছে। তাহলে এই জায়গায় আমি কিন্তু বি ভেক্টর প্লাস সি ভেক্টর করছি। এর সঙ্গে একটা কথা বলে রাখি, যখন কোনো ভেক্টর দিয়ে দেওয়া থাকে আমি সাধারণত এ বি সি এরকম ধরে নিই, তাতে কি হয় অঙ্কটা বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। তোমাদের বইতে হয়তো এ বি সি লিখে দেওয়া নেই, কিন্তু আমি ধরে নিয়েছি, প্রয়োজনে উপরে ধরি শব্দটা লিখে নেবে, ক্লিয়ার? তোমাদেরও সুবিধা হবে। তাহলে বি প্লাস সি যদি করি 2 প্লাস ল্যামডা, তাহলে সেটাকে লিখলাম এই যে 2 প্লাস ল্যামডা আই ক্যাপ, 4 প্লাস 2 তাহলে 6 জে ক্যাপ, -5 প্লাস 3 -2 কে ক্যাপ। এই হলো বি প্লাস সি। এবার বলেছে এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করছি, তাহলে লিখছি ভাষাটা, অতএব বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর। সেই একক ভেক্টর কী করে বের করতে হয়? ওই ভেক্টরকেই শুধু ওর মডুলাস দিয়ে ভাগ করলে হয়ে যায়। তাহলে এই যে একক ভেক্টর কত রয়েছে, 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ -2 কে ক্যাপ, এই হলো ভেক্টর। এটাকেই এর মডুলাস দিয়ে এবার আমি কিন্তু ভাগ করব। তাহলে মডুলাস দিয়ে যদি একে আমি ভাগ করি তাহলে সেটাকে লেখা যাবে 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে 2 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 6 এর স্কোয়ার হয় 36 আর 2 এর স্কোয়ার হয় 40। তাহলে ওটাকে একটু শুদ্ধ আকার দিয়ে লিখি, এই জায়গাটায় লিখছি এবার সমান সমান দিয়ে। তাহলে 2 প্লাস ল্যামডা রয়েছে এখানে আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ -2 কে ক্যাপ, আর নিচে রয়েছে √2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস ওটা মানে হলো 40। এই যে একক ভেক্টর হয়ে গেল। এবার বলেছে এইটা আর এর ডট তার মান হলো 1। পরিষ্কার শব্দটা? এইটা এবং এর ডট তার মান হলো 1। তাহলে এই জায়গায় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে পারি, এ ভেক্টর ডট, এই ভেক্টরটার নাম আমি ধরে নিলাম ডি ক্যাপ, যেহেতু এটা একক ভেক্টর ওর নাম আমি ডি ক্যাপ ধরে নিই, ঠিক আছে? তাহলে এ ভেক্টর ডট ডি ক্যাপ ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে এ ভেক্টর কত রয়েছে? এ ভেক্টর রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ,
তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি কার, এইটা এই যে 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, তার নিচে কত রয়েছে রুট ওভার অফ 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 40। এই দুটো ডট করলে কত পাবো, ডট করলে পাবো হচ্ছে আমি 1। পরিষ্কার তো? এবার ডট কি করে করতে হয়, প্রথম সংখ্যার সঙ্গে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 1-এর সঙ্গে এইটা গুণ করব 2 প্লাস ল্যামডা, এই যে লিখলাম 2 প্লাস ল্যামডা। ওকে, 1-এর সঙ্গে 6 গুণ করলে 6, আর 1-এর সঙ্গে -2 গুণ করলে -2। নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা ডান দিকে গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ যেমন হয়। তাহলে কোনাকুনি গুণ করলে সেটা কত হয়, এই যে 2 প্লাস ল্যামডা তার স্কোয়ার প্লাস এখানে রইল 40। তাহলে এবার এটাকে একটু হিসাব যদি করি, এই যে +2 -2 কেটে গেল, তাহলে এখানে ল্যামডা প্লাস 6 পড়ে রয়েছে, ল্যামডা প্লাস 6, আর ওইদিকে ওটা রয়েছে। তাহলে এই যে আমি এই যে দাগ দিয়ে এই ফাঁকা জায়গায় বাকিটুকু ধরানোর চেষ্টা করব, না হলে মুছে আমাকে আবার করতে হবে কিন্তু। তাহলে ল্যামডা প্লাস 6 এইদিকে রয়েছে, আর ওই দিকে রয়েছে রুট ওভার অফ এটা। আচ্ছা, ওই দিকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এই যে হলো হোল স্কোয়ার, আর ওই দিকের রুটটা কিন্তু তাহলে কেটে গেল। তাহলে এই জায়গায় রইল 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 40। ক্লিয়ার কথাটা? বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়েছি আমি। তাহলে এটাকে যদি এখন ভাঙাই, তাহলে ভাঙালে হবে ল্যামডা স্কোয়ার প্লাস এখানে রয়েছে 2 ইন্টু এবি মানে 12 ল্যামডা প্লাস হলো 36 ইজুয়াল টু 4, আর এখানে 2ab মানে 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস রইল 40। ওকে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা ভাঙিয়ে দিয়েছি। বোথ সাইড থেকে ল্যামডা স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে 12 ল্যামডা প্লাস 36, আর ওইদিকে রয়েছে কত 4 প্লাস 4 ল্যামডা প্লাস 40। একটু লিখে নিলাম জাস্ট। এবার এই জায়গায় 12 ল্যামডা রয়েছে, 4 ল্যামডা এইদিকে আসলে হয় 8 ল্যামডা। ক্লিয়ার কথাটা? দেখো, তাহলে 36 যদি ওইদিকে চলে যায়, 40 থেকে 36 বিয়োগ করলে হয় শুধুমাত্র 4, আর এখানে একটা 4 রয়েছে, 4 আর 4 কত হয় 8। পরিষ্কার? বা 36-এর সঙ্গে এটা যোগ করলে 44, তার থেকে এটা বাদ দিলে হয় 8। তাহলে ল্যামডার মান কত পেলাম আমরা 1। এই হলো আমাদের মূল সমাধান। তাহলে অঙ্কটা দেখে নাও। অঙ্কটা ভাষাটা একটু ঘুরিয়ে দিয়েছিল, সেটাকে আমি শুদ্ধ আকার দিয়ে এবং সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার চলে যাব তাহলে 25 নম্বর কোশ্চেনে আমরা। আমাদের পেজ নাম্বার 39-এ যে বর্ণনামূলক প্রশ্নাবলী চলছে তার 25 নম্বর কোশ্চেনে কি বলেছে, এবিসি 3টি ভেক্টর বলে দেওয়া আছে। বলেছে যদি a প্লাস ল্যামডা বি ভেক্টর সেটা সি ভেক্টরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে এই যে জিনিসটা বলেছে আমি ওই জিনিসটা মাথায় নিচ্ছি না, এই জায়গায় একটা শব্দ বলেছে সেটা হলো পারপেন্ডিকুলার মানে লম্ব। তাহলে লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কত হয় 0। তাহলে আমার মাথায় কিন্তু ওটা প্রথমে ক্লিক করছে যে লম্ব হলে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে সেইটাই আমি করার চেষ্টা করব, তার আগে আমাকে এটা তো নির্ণয় করতে হবে। তাহলে সেটাই আমি নির্ণয় করছি কি a প্লাস ল্যামডা বি ভেক্টর। তাহলে a মানে কত রয়েছে 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তার সঙ্গে ল্যামডা ইন্টু বি ভেক্টর মানে এখানে রয়েছে মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। পরিষ্কার? হলো? তাহলে এইবার যদি এই দুটো যোগ করি 2 আর এখানে রয়েছে মাইনাস ল্যামডা, তাহলে 2 মাইনাস ল্যামডা i ক্যাপ, 2 রয়েছে আর এখানে 2 রয়েছে, তাহলে সেটা হলো 2 প্লাস 2 ল্যামডা j ক্যাপ। এই ল্যামডাতের সঙ্গে গুণ হবে সেই জন্য ওইভাবে লিখলাম। এই জায়গা 3 রয়েছে আর এই জায়গা রয়েছে 1, তাহলে এই যে রইল 3 প্লাস ল্যামডা k ক্যাপ। এটা নিশ্চয়ই তোমরা সবাই বোঝো, জাস্ট নর্মাল গুণ করেছি আর যোগ করেছি। এখন কি বলেছে এই বেচারা এই সি এর সঙ্গে লম্ব, তাহলে সেই জন্য ভাষাটা লিখছি যে যেহেতু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এরকম ব্র্যাকেটে আটকে নেবে কিন্তু, ঠিক আছে, সেটা সি ভেক্টরের সঙ্গে লম্ব, অতএব এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর তার সঙ্গে ডট যদি সি ভেক্টর করি সেটা মানে হবে 0। পরিষ্কার? তাহলে এই মানটা তো এই যে আমি বের করেছি, তাহলে এই মানটা আমি বসিয়ে দিলাম এই যে 2 মাইনাস ল্যামডা আই ক্যাপ প্লাস রয়েছে 2 প্লাস 2 ল্যামডা জে ক্যাপ প্লাস রয়েছে 3 প্লাস ল্যামডা কে ক্যাপ। এই যে হলো
তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ডট। আচ্ছা, এইটা যদি তুমি না লিখে ডাইরেক্ট দেখে দেখেও অঙ্ক করতে পারো তাহলেও কিন্তু হবে, কারণ লিখলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো লেখার দরকার নেই, আমি দেখে দেখেই বসিয়ে দেবো, নাহলে অনেকটা বড় জায়গা নিয়ে নিচ্ছে, সময়ও তোমাদের বেশি থাকবে না, সময়টাও নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো এইটা কোন জায়গা আছে, এই যে, আর সি কোন জায়গা আছে, এই যে, তাহলে এই যে আই রয়েছে, এই যে আই রয়েছে, এই দুটো গুণ করলে কি হয়, 3 দুগুণ 6, আর এখানে রয়েছে -3 ল্যামডা। ক্লিয়ার? 3 দিয়ে এটাকে গুণ করছি, এই জায়গা জে আছে, এই জায়গা জে আছে, জে মানে 1, আর এখানে রয়েছে এইটা, তাহলে ওটাকে লিখতে পারি 2 + 2 ল্যামডা, 1 দিয়ে গুণ করেছি, এই জায়গা কে নেই মানে কের দিকে তাকাবো না, = 0। দেখো কত সহজে হয়ে গেল, আর ওই পুরো জিনিস লিখলে একদম হেজিটেট হয়ে যেতে হতো। তাহলে এখানে রইল কি -3 ল্যামডা + 2 ল্যামডা, তার মানে রইল মাইনাস ল্যামডা, আর এই জায়গা 6 আর 2 কত হয় 8, 8 ওইদিকে নিয়ে গেলে কত হয় -8। তাহলে আমি দেখতে পেলাম ল্যামডা = শুধুমাত্র 8। পরিষ্কার? তাহলে এই হলো আমাদের 25 নম্বর কোশ্চেনের সমাধান। তাহলে এবার 26 নম্বরে যাবো, আর কোথায় যাব? তোমাদের তো একদম তাকিয়ে রয়েছে স্যার কখন সব অঙ্ক করে দেবে, সব তারপরে আমরা করব, একদম সেইভাবেই তো তাকিয়ে রয়েছে। 26 নম্বরটা নিজে চেষ্টা করো, অসুবিধা কোথায় আছে? চলো করি। দেখো কোশ্চেন নাম্বার 26-এর 1 দাগ, এই 26-এর 1 দাগ কি বলেছে, এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা, সি ভেক্টর মানে এটা। তুমি একটা ভেক্টর ডি নির্ণয় করো, যে ভেক্টরটা এর সঙ্গেও লম্ব হবে, বির সঙ্গেও লম্ব হবে, এবং সি ডট ডি = 18। তাহলে ডি ভেক্টরটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগে করে দিয়েছিলাম, তো এইটা যেহেতু একটা নতুন ক্লাস চলছে সেজন্য এই ক্লাসটা আবার আমি এটা আলোচনা করে দিচ্ছি, কিন্তু এর সিমিলারিটি অঙ্ক আমি দেখলাম 28 নম্বরে রয়েছে, তাহলে এটা করে দেবো ভাই, কিন্তু 28 নম্বর আমি করে দেবো না, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগের থেকে বলে দিলাম 28 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো ডি ভেক্টরটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। 3Dতে একটা ভেক্টরকে লেখা হয় xi ক্যাপ, yj ক্যাপ, zk ক্যাপ। তাহলে এই যে আমি লিখছি, ধরি ডি ভেক্টর = xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। ক্লিয়ার কথাটা? তাহলে যদি ডি ভেক্টর এটা হয়, ওরা শর্তে কি বলেছে, এ আর ডি লম্ব, তাহলে যদি দুটো ভেক্টর লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট কি হবে, 0 হবে। তাহলে এই জায়গায় আমরা লিখছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটা যদি এর সঙ্গে ডট করি সেটা হবে 0। তাহলে এর সঙ্গে ডট করলে কি হয় x, আর এই জায়গায় y এর সঙ্গে করলে কি হয় 4y, এটা z এর সঙ্গে করলে কি হয় 2z = হবে 0। ক্লিয়ার? সেম ভাবে বি ভেক্টরের সঙ্গেও তো ওটা লম্ব বলেছে, তাহলে বি এর সঙ্গে ডট করলে সেটাও 0 হবে। তাহলে বি এর সঙ্গে এটা লিখছি 3x, ওই জায়গায় রয়েছে -2y, আর রয়েছে 7z = 0। ক্লিয়ার? এবার এই জিনিসটা তুমি যখন লিখেছো, স্যার কিন্তু হঠাৎ করে নাও বুঝতে পারে তুমি এটা কোথা থেকে পেলে, সেই জন্য সাইডে লিখে দেবে অবশ্যই, যেহেতু এ পারপেন্ডিকুলার ডি এবং বি পারপেন্ডিকুলার ডি, এই শব্দটা যেন খাতায় উল্লেখ থাকে, না হলে স্যার কিন্তু বুঝতে পারবে না তুমি কি লিখেছো। এবার দেখো এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশন আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব, x y z এর মান নির্ণয় করব। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে বজ্রগুণন পদ্ধতিতে এটাকে সমাধান করার চেষ্টা করছি। সমাধান যদি আমি করি তাহলে এই যে লিখছি x বাই = y বাই = z বাই। বজ্রগুণন আমি তোমাদের শিখিয়েছি কিভাবে করতে হয়। যখন যে সংখ্যাটা নেবে, পৃথিবীর মধ্যে সবথেকে সহজ হচ্ছে বজ্রগুণন। যদি কোনো স্টুডেন্ট বজ্রগুণন না জানো, আজকে মাত্র 1টা মিনিট আমাকে সময় দাও, তুমি যদি বজ্রগুণন না পারো আমি অনলাইনে পড়ানোই ছেড়ে দেবো। মাত্র 1 মিনিট তুমি দেবে আমাকে সময়, দেখো কতটা সহজ। এক্স এর মান যখন নির্ণয় করব, এক্সকে ঢেকে রাখবো সবসময় ডান দিক, এই যে আমার হাতের ডান দিক, এটা তো বাঁ দিক, আর ডান দিক কোনটা রয়েছে, এটা ডান দিক। উপরে যে সংখ্যা রয়েছে তার থেকে শুরু করব। উপরে কত রয়েছে 4, তার সঙ্গে কোণা কত রয়েছে 7, তাহলে 4 7 কত হয় 28। তারপর একটা মাইনাস বসিয়ে নেব। তারপর কি করব, এই যে ঢেকে রেখেছি, তাহলে এই কোণাকুনি বাকি রয়েছে, এই দুটো যদি গুণ করি -2 আর 2 গুণ করলে কত হয় -4, সেই মাইনাস আর এটা হয়ে গেল প্লাস 4। বোঝা গেছে? এবার যখন y নির্ণয় করব, y কে ঢেকে রাখলাম, ডান দিক উপরে কত রয়েছে 2, তার সঙ্গে কোণা কত রয়েছে 3, তাহলে 3 দুগুণ কত হলো 6, মাইনাস বসালাম। এই যে এবার এই জায়গার থেকে এইটাকে গুণ করব, এখানে রয়েছে 1 আর এই জায়গায় রয়েছে 7, 1 আর 7 গুণ করলে 7। এই জায়গা কিন্তু কোনো x y z লিখবে না, শুধুমাত্র সংখ্যার গুণ। যখন z নিচ্ছি, z এর ডান দিকে দেখো আর কিছু নেই, ওই জায়গায় ইকুয়েশন শেষ হয়ে যাচ্ছে, তাহলে z যখন নেব ডান দিক বলে ওর আর কিছু নেই, তখন প্রথম থেকে শুরু হবে। এই যে 1, তার সঙ্গে এটা গুণ করলে হয় -2, একটা মাইনাস বসিয়ে দিলাম, এই বরাবর গুণ করলে হয় 12, হয়ে গেল বজ্রগুণন।
তাহলে ডান দিক উপর থেকে শুরু করব, কোনাকুনি গুণ করব। যখন গুণ হয়ে গেল তখন এটা মাইনাস বসিয়ে দেবো, শুধু এইটুকু মনে রাখতে পারি, কিচ্ছু না। ডান দিক উপর থেকে শুরু করব। তাহলে এই জায়গায় আমি বলতে পারি এক্স বাই কত রয়েছে 32, আর এই জায়গায় ওয়াই বাই কত রয়েছে -1, আর জেড বাই কত রয়েছে -14। ক্লিয়ার? এবার এটাই ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি একটা ধ্রুবক সংখ্যা, সেটা হলো এম, যেখানে এম কিন্তু শূন্য নয়, অবশ্যই লিখবে এম কিন্তু শূন্য নয়, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 32m, আর ওয়াই ইকুয়াল টু -m, আর জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু -14m। ভাবছো এটা স্যার কি করে করলো? স্যার জাদু জানে, কালা জাদু, একদম কালা জাদু এর উপরে অ্যাপ্লাই করে দিয়েছে, সেটা তাকে হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বলদের দল এই জায়গায় রয়েছে 32, তার সঙ্গে যদি এম গুণ করি তাহলে এই যে 32m, -1 তার সঙ্গে এটা গুণ করলে -m, এটা এর সঙ্গে গুণ করলে হয় এটা। এবার এটা রেখে দিলাম, ফার্স্ট কাজ হবে আমার এইটুকু, যখন এরকম অঙ্ক দেবে ফার্স্ট কাজ এইটুকু করে নেবে। এরপরে দেখো এখনো একটা শর্ত আমি কাজে লাগাইনি, সেটা কি শর্ত? সি ডট ডি ইকুয়াল টু 18 বলে দিয়েছে, তাহলে সেটা এখান থেকে শুরু করছি যে আবার কি সি ডট, এটা ডান দিকেই শুরু করি নাকি? হ্যাঁ ডান দিকেই শুরু করি, কারণ বোর্ডে বেশি জায়গা নেই তো হয়তো মুছতে হতে পারে। তাহলে ডান দিকে কোথায় শুরু করি? এই জায়গাটায়, এই ফাঁকা জায়গাটাই লিখছি, একটু দেখবে, এই ফাঁকা জায়গাটাই লিখছি, এই ফাঁকা জায়গাটাই, ঠিক আছে? তোমরা নিজ দিয়েই লিখবে, তোমরা আবার যেন ডান দিকে চলে যাও না। যে আমি এই জায়গায় লিখছি যে আবার সি ডট ডি ইকুয়াল টু 18। তাহলে সির সঙ্গে ডি যদি ডট করি, সি কোন জায়গায় রয়েছে? সি কই? এই যে সি, তার সঙ্গে ডি যদি ডট করি তাহলে 2x - y 4z, তাই তো হবে? এই যে 2x - y 4z, তাহলে এই যে লিখছি 2x - y প্লাস 4z, সেটা মানে 18 বলে দেওয়া আছে। এবার আমার প্রশ্ন হলো আমি তাহলে এটা কেন করলাম স্যার? আমি যে x y z এর মান বের করে রেখেছি, সেটা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে পুরো ইকুয়েশনটা এম দিয়ে চলে আসবে, তাহলে এম এর মান ওখান থেকে নির্ণয় করা যাবে। এম এর মান যদি বের করতে পারি তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবো, এক্স ওয়াই জেড এর মান যদি বের করতে পারি তাহলে ডি বের করে নিতে পারবো। বুঝলে টার্গেটটা? তাহলে এই এক্স ওয়াই জেড এর মান এখানে বসিয়ে দিচ্ছি আমি। তাহলে বসিয়ে দিলে এক্স এর মান কত রয়েছে 32m, আর এখানে রয়েছে 2, 32m ওই জায়গায় রয়েছে 2, তাহলে 32 দুগুণ কত হয় 64m, মাইনাস এম এর ওয়াই এর মান কত রয়েছে -m, তাহলে ওয়াই এর মান -m এখানে বসালে +m হয়ে যায়। তারপরে এখানে রয়েছে 4z, তাই তো? জেড এর মান রয়েছে 14m, 14 দিয়ে 4কে যদি গুণ করি 4 14 কত হয় 56, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর এই জায়গায় রইল m ইকুয়াল টু রইল 18। দেখে নাও একবার, নর্মাল যেমন গুণ করতে হয় এক্স ওয়াই জেড এর মান শুধুমাত্র বসিয়ে দিয়েছি। তাহলে এবার যদি হিসাব করি 64 আর একে কত হয় 65m, তার থেকে চলে যাবে কত 65m, 65m এর থেকে আমার বাদ যাবে কত 56m ইকুয়াল টু কত রয়েছে 18। 65 থেকে 56 বাদ দিলে থাকে শুধুমাত্র 9m ইকুয়াল টু 18, তাহলে m ইকুয়াল টু কত হলো 2, m ইকুয়াল টু কত হলো 2। পরিষ্কার? তাহলে m এর মান যদি এই জায়গায় এখন বসিয়ে দিই তাহলে x y z পেয়ে যাব। তাহলে এই জন্য লিখছি অতএব x ইকুয়াল টু m এর মান 2 হলে কত হবে 64, y ইকুয়াল টু m এর মান 2 হলে কত হবে -2, আর z ইকুয়াল টু m এর মান আমার 2 বসালে কত হবে -28। ক্লিয়ার? তাহলে আমাকে তো ডি ভেক্টর নির্ণয় করতে বলেছিল, তাহলে ডি ভেক্টরটা কত হবে? ডি ভেক্টরের লেখার জায়গার কোনো জায়গা নেই, এই জায়গাতেই লিখে দিই না, এই জায়গাতেই লিখে দিই। তাহলে এই জায়গায় লিখছি যে অতএব ডি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ, এক্স মানে হচ্ছে 64 আই ক্যাপ, প্লাস ওয়াই জে ক্যাপ, ওয়াই মানে কত পেয়েছি -2, তাহলে এই যে হলো -2 জে ক্যাপ, প্লাস জেড মানে কত পেয়েছি -28, তাহলে -28 কে ক্যাপ। এই হলো আমাদের ডি ভেক্টর। তাহলে লিখেছি, এই জায়গাতে লিখেছি, সেটা তো আমি মুখে বলেও দিয়েছি, তোমরা বুঝতে পারবে কোন জায়গার পরে কোনটা লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের 26 দাগের 1 দাগ। হুবহু এর মতো কিন্তু 28 দাগের অঙ্কটা রয়েছে, ওটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে, ওটা আমি করে দেবো না। ওকে, তাহলে আমি চলে যাবো এবার 26 দাগের 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে। এটা দরকার হলে আরেকবার রিপিট করে দেখবে, খুব টাফ কিন্তু নয়। প্রথম আমি এই দুটো ইকুয়েশন সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করেছি, সেটা এখানে বসিয়ে দিয়ে এম এর মান বের করেছি, তারপর এখানে এম এর মান বসিয়ে দিয়ে এক্স ওয়াই জেড এর মান বেরিয়ে গেছে, সেটা আবার ডিতে বসিয়ে দিয়েছি। এইটুকুই। ক্লিয়ার? চলো তাহলে পরের অঙ্কটা করে ফেলি। 26 দাগের 2 দাগে কি বলেছে? ABCD 4টে বিন্দু বলে দেওয়া আছে, সেটাকে আমি ভেক্টর ধরে নিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। বলেছে AB এবং CDর মধ্যবর্তী কোণ নির্ণয় করো এবং তারপর দেখাও AB আর CD পরস্পর সমরেখ হবে।
তারপর দেখাও এবি এবং সিডি সমরেখ হবে। পরিষ্কার কথাটা? তাহলে এবি আমাকে প্রথম বের করতে বলেছে, সিডিও বের করতে বলেছে। তাহলে আমি প্রথম এবি বের করি। এই যে আমি লিখছি এবি, এবি শব্দের অর্থ কি? বি মাইনাসে। তাহলে বি থেকে যদি এটা বাদ দিই, 2 থেকে 1 বাদ হলে শুধুমাত্র 1 হয়, 5z থেকে জে বাদ হলে 4j হয়, আর এখান থেকে কে নেই, কে থেকে এই জায়গা কে বাদ দিলে মাইনাস কি হয়, অর্থাৎ 0 থেকে কে বাদ দিলাম। এবি হয়ে গেল। এবারে আমি বের করছি সিডি, সিডি বের করছি। তাহলে সিডি যদি আমি বের করি তাহলে আমি এই জায়গায় বলতে পারি সিডি রয়েছে কত? সিডি রয়েছে ডি মাইনাস সি, তাহলে 1 মাইনাস 3 সেটা হয় -2 আই ক্যাপ। ওকে, তারপরে রয়েছে -6 মাইনাস 2 সেটা হয় -8 জে ক্যাপ। তারপর রয়েছে আমাদের কত? -k -3, তার মানে ওটা হয়ে যাবে +3, তাহলে হয়ে যাবে +2, এটা হলো কে ক্যাপ। ক্লিয়ার কথাটা? তাহলে এবিও বের করেছি, সিডিও বের করেছি। এবার একটা মজার জিনিস আমার হঠাৎ করে মাথায় এখানে খেয়াল হলো, একটা মজার জিনিস দেখো, এই জায়গা রয়েছে 1, এই জায়গা রয়েছে -2, 1 দিয়ে -2কে ভাগ করলে -1/2 হয়। আবার এই জায়গা রয়েছে কত? 4, এখানে রয়েছে -8, এটাও ভাগ করলে -1/2 হয়। আবার দেখো এটাও ভাগ করলে -1/2 হয়, তাই তো? তাহলে প্রত্যেকটা ভাগফল সমান আমি বলতে পারি। ভাগফল যদি সমান হয় তাহলে ভেক্টর দুটো কি হয়? পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে? দুটো ভেক্টর এই যে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে? কোণ থাকে না, মানে 0 ডিগ্রি কোণ থাকে। তাহলে এই জায়গা ভাষাটা কিভাবে লিখতে পারি? যে সিডি ভেক্টর ইজুগাল টু, সিডি ভেক্টর মানে এইটার সঙ্গে 2 গুণ করলে এটা পাওয়া যায়, তাই আমি 2 নয় এক্স্যাক্টলি এর সঙ্গে -2 গুণ করলে তাহলে -2 এবি ভেক্টর বলা যায়। সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু -2 এবি ভেক্টর, তাহলে আমি বলতে পারি সিডি ভেক্টর সমান্তরাল এবি ভেক্টর। অতএব সিডি ও এবি এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে গেল। দেখো তাহলে আমাদের 26 থেকে 2 থেকে যেটা জিজ্ঞাসা করেছিল এবি এবং সিডির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেটা আমি প্রমাণ করে দিলাম যে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, অতএব ওদের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে? তাহলে 0 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের 26 নম্বরের 2 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে এবার আমরা চলে যাব 26-এর 3 নম্বর কোশ্চেনে। মন দিয়ে দেখবে, 26-এর 3 নম্বর কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল, দুবার এসেছিল, সুতরাং কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখবে কিন্তু মন দিয়ে ওটা। তো 26-এর 3 নম্বর কোশ্চেন কি বলেছে? যে এ ভেক্টর হলো এটা, এই এ ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টি রূপে প্রকাশ করো, যার মধ্যে একটি বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে, অন্যটি বি ভেক্টরের সঙ্গে লম্ব হবে। কথাটার অর্থ কি বলেছে আমি একটু বুঝিয়ে দিই। ধরো আমি এই এ ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টর লিখতে বলেছে, একটা আমি সি ভেক্টর ধরলাম আর একটা ডি ভেক্টর ধরলাম, যার মধ্যে একটি কেমন? ধরো সি ভেক্টর এই বি ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে, আর আরেকটা অর্থাৎ ডি ভেক্টর সেটা বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এরকমভাবে তোমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি লিখছি যে ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ভেক্টর, এবং সি বি এর সঙ্গে সমান্তরাল আর ডি বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এটা ব্র্যাকেটে আমি লিখে নিলাম। ক্লিয়ার কথাটা? তাহলে এইবার ভাবো তো, যদি কোনো সময় বলে দেওয়া থাকে সি ভেক্টর বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, যেমন আগের অঙ্কটাই দেখিয়েছিলাম, একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু গুণ আরেকটা ভেক্টর লেখা যায়। তাহলে এই জায়গায় বি ভেক্টর তো বলে দেওয়া আছে, সি যদি বি এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে আমি এই জায়গায় বলতে পারি যে ধরি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এম গুণ বি ভেক্টর, অর্থাৎ 3i ক্যাপ প্লাস কে ক্যাপ। কেন এটা বললাম? কারণ বলাই তো দেওয়া আছে যে বি ভেক্টর আর সি ভেক্টর সমান্তরাল হলেই তো বি এর সঙ্গে কিছু গুণ করলে তবেই সি পাওয়া যাবে। পরিষ্কার? তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে অতএব ডি ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি বলা যায়? এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। ডি ভেক্টর মানে কি? এর থেকে সি বাদ দিলে তবে ডি পাওয়া যায়। এর মান আমি জানি, এর মান 5i ক্যাপ বলেছে, -2j ক্যাপ বলেছে, 5k ক্যাপ বলেছে। তার থেকে সি এর মান ওই যে আমি জানি m × 3i ক্যাপ আর রয়েছে প্লাস কে ক্যাপ। তাহলে এই দুটো বিয়োগ করলে সেটাই ডি ভেক্টর পাওয়া যাবে। তাহলে এই যে বিয়োগ করছি 5i আর এখানে রয়েছে 3m, তাহলে এই যে 5 - 3m এত i ক্যাপ। এই জায়গায় রয়েছে -2j আর ওই জায়গায় কিছু নেই, তাই -2j ক্যাপ। এখানে রয়েছে 5k আর ওখানে শুধুমাত্র km রয়েছে, তাই তো? তাহলে 5 প্লাস নয়, এখানে মাইনাস হবে, 5 - m এত k ক্যাপ। এটাই তো আমাদের ডি ভেক্টর হলো। এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে ডি আর বি পরস্পর লম্ব। ডি আর বি পরস্পর লম্ব হলে ওদের ডট প্রোডাক্ট কত হয়? 0 হয়। তাহলে ডট প্রোডাক্ট 0 করে দিলে সঙ্গে সঙ্গে আমি এম এর মান পেয়ে যাব। এম এর মান পেয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে সি এর মান পেয়ে যাব। সি এর মান পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি ডি এর মান পেয়ে যাব। পরিষ্কার কথাটা? তাহলে এই যে আমি লিখছি যেহেতু ডি ভেক্টর লম্ব বি ভেক্টর,
অতএব ডি ডট বি, ডি ডট কি বি, সেটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ডি এর সঙ্গে বি এর ডট করলে 0 পাওয়া যায়। তাহলে আমি একবারে লিখবো, দেখে এটা ডি আর এটা হলো বি, আয়ে রয়েছে 3, আয়ে রয়েছে এইটা। তাহলে আমি বলতে পারি 3 × 15 মাইনাস 9m, 3 দিয়ে গুণ করেছি। এই জায়গা জে নেই, এই জায়গা জে আছে, গুণ করা যাবে না। তাহলে এই জায়গা কে রয়েছে 1, এই জায়গা কে রয়েছে 5 মাইনাস এম, তাহলে 1 দিয়ে গুণ করলে 5 মাইনাস এম ইজ ইকুয়াল টু হলো 0। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো তো মাইনাস 9m মাইনাস এম মাইনাস 10m, আর এখানে রয়েছে 15 আর 5 20, 20 ওইদিকে গেলে হয় মাইনাস 20। তাহলে আমি বলতে পারি এম ইজ ইকুয়াল টু 2। এম এর মান কত পেলাম? 2 পেলাম। এম যদি 2 হয় সঙ্গে সঙ্গে সি ভেক্টর আমি পেয়ে যাব। তাহলে আমি এই জায়গায় বলতে পারি যে অতএব সি ভেক্টর, অতএব সি ভেক্টর, সি ভেক্টর কত হবে? তাহলে এই জায়গা 6i ক্যাপ আর এই জায়গা হবে প্লাস 2k ক্যাপ। কেন? এম এর মান 2 হয়েছে, 2 ভিতরে গুণ করে দিয়েছি। সি যদি আবার পেয়ে যাই, সি পেয়ে গেলে পরে এই দেখো এর থেকে সি বাদ দিলে তবেই তো ডি পাওয়া যায়, এর থেকে সি বাদ দিয়ে দিলে তবেই তো ডি পাওয়া যায়। তাহলে এই জায়গায় লিখছি যে আবার কি ডি ভেক্টর, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, ডি ভেক্টরটা কি? ডি ভেক্টরটা এর থেকে সি বাদ দেবো। তাহলে দেখে দেখে বাদ দেবো নাকি লিখে নিই? এ ভেক্টর কত বলেছে? 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস রয়েছে 5k ক্যাপ, আর সি আমরা এক্ষুনি বের করলাম, সি মানে মাইনাস, এই জায়গায় রয়েছে 6i ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এবার বিয়োগ করবো দেখে দেখে, 5 থেকে 6 বিয়োগ করলে হয় মাইনাস i ক্যাপ, মাইনাস 2j আর এখানে কিছু নেই, তাহলে মাইনাস 2j ক্যাপ, আর 5k আর ওখানে 2k যদি বাদ দিয়ে দিই তাহলে প্লাস 3k ক্যাপ। এটা হলো ডি ভেক্টর। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু বের করে দিয়েছি। বলেছিল এ ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টর লেখো যার মধ্যে একটা প্যারালাল হবে আর একটা পারপেন্ডিকুলার হবে। তাহলে সেই দুটো আমি কিন্তু শর্ত দিয়ে বের করে দিয়েছি। সিটাকে প্রথম ধরে নিয়েছি, তারপর ডিটা বের করে নিয়েছি, ডি আর বি এর ডট করে আমি 0 করেছি, সেখান থেকে আমি এম এর মান বের করেছি, সেখান থেকে সি এর মান, সেখান থেকে ডি এর মান। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসেছিল, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, তাহলে চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো কোশ্চেন নম্বর 27-এ কি বলেছে? এ ভেক্টর যদি 0 ভেক্টর হয়, বি ভেক্টর যদি 0 ভেক্টর হয়, তাহলে এ ডট বি অবশ্যই 0 হবে। কিন্তু এ ডট বি 0 হলে সবসময় যে এই দুটো 0 হতে হবে এমনটা সত্য নাও হতে পারে, সেটা তোমাদের একটা উদাহরণের সাথে প্রমাণ দিতে বলেছে। তার মানে কি? এ বি 0 হলে ডট প্রোডাক্ট 0 হবে, সেটা প্রমাণ করো। কিন্তু ডট প্রোডাক্ট 0 হলে এ বি 0 নাও হতে পারে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে একটা মজার বিষয় দেখো, প্রথমটা প্রমাণ করে একদম সহজ, যে এ ভেক্টর 0 ভেক্টর, বি ভেক্টর 0 ভেক্টর। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এটা কেন বললাম? ওরা তো নাল ভেক্টর বলেই দিয়েছে। তাহলে এই জায়গা থেকে এ ডট বি ইজ ইকুয়াল টু সব গুণ করলে 0 0 0, তাহলে প্রমাণ হয়ে গেল। এবার বলছে বিপরীতটা সত্য হবে না, অর্থাৎ এ ডট বি 0 হলে এই দুটো 0 নাও হতে পারে, সেটা একটা উদাহরণ দিয়ে তুমি বোঝাও। তাহলে এই জায়গায় মজার বিষয় দেখো, এ আর বি তার ডট করলে তো তাদের গুণ করে যোগ করতে হয়। তাহলে সংখ্যাগুলো এমন করে আমি নেব যেন ডট করে অর্থাৎ গুণ করে যোগ করলে 0 হয়ে যায়। তাহলে এই জায়গায় এ ভেক্টর আমি ধরে নিলাম 2i ক্যাপ মাইনাস j ক্যাপ, আর এই জায়গায় রয়েছে মাইনাস k ক্যাপ। ক্লিয়ার কথাটা? আর বি ভেক্টর আমি ধরে নিলাম, ধরো এই জায়গায় আমার টার্গেট রয়েছে আমি 10 বানাবো, 10 যদি বানাই তাহলে এই জায়গায় বসাবো 5i ক্যাপ। এবার 10 আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে এই জায়গায় আমি দিলাম ধরো প্লাস 5j ক্যাপ, আর এখানে দিলাম 5k ক্যাপ। তাহলে মজার বিষয় দেখো, 5 দুগুণ 10, 5 × 5, 5 × 5, বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে এই যে আমরা লিখছি এ ডট বি যদি করি তাহলে 2, 5 দুগুণ 10, এটা যদি গুণ করি -5, এটা যদি গুণ করি -5, তাহলে কি হয়ে গেল? 10, 10-এর থেকে 10 চলে গেলে 0 হয়। তাহলে এ ডট বি 0, দেখো প্রমাণ করে দিয়েছি। কিন্তু এ কি 0 বলা যাচ্ছে? বি কি 0 বলা যাচ্ছে? তাহলে বিপরীতটা কিন্তু সত্য হলো না। তাহলে এ বি 0 হলে এ ডট বি 0 হবে, এটা সত্য কথা। কিন্তু এ ডট বি 0 হলে এ বি 0 নাও হতে পারে। তো এই যে তার একটা উদাহরণ দিলাম, পরিষ্কার? দেখো 28 নম্বর যে কোশ্চেনটা রয়েছে অলরেডি কিন্তু সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। তাহলে বাকি রয়েছে কোনটা? 29 নম্বর কোশ্চেন। এই 29 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল ওটা হবে, সেটা প্রমাণ করতে বলেছে। তো চেষ্টা করি দেখি আমি। দেখো 29 নম্বর কোশ্চেনে কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ যাদের শীর্ষবিন্দু হলো এবিসি এবং ভেক্টরটা হলো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে ওর ক্ষেত্রফল একটা বলে দেওয়া আছে, প্রমাণ করো। ওকে,
তাহলে ওর ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি এই বাহুটা বের করতে হবে আর এই বাহুটা বের করতে হবে, তাদের ক্রস করে হাফ দিয়ে গুণ করলে তবে ওর ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে সেই পথে আমি এগোচ্ছি। তাহলে এই জায়গায় আমি প্রথম লিখছি এবি, এবি ভেক্টর মানে কি বি মাইনাস এ, তাহলে এই যে বি মাইনাস এ ওটাই লিখে দিলাম এখানে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর বিসি বের করছি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি বলা যাবে, সি মাইনাস বি, তাহলে এই যে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেখো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখে দিলাম। তাহলে এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আগে এদের ক্রস করতে হবে, তাহলে সেই জিনিসটাই লিখছি যে এ বি একবারেই লিখে দিচ্ছি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল কি বলা যাবে যে হাফ ইন্টু এই দুটোর ক্রস, তাহলে এই যে মড বসালাম বি মাইনাস এ, তার সঙ্গে ক্রস করব সি মাইনাস বি, এই যে ক্রস করলাম। তাহলে এই জায়গা যদি ক্রস করি হাফ, এটা দিয়ে একে গুণ করলে বি ক্রস সি হয়, এটা দিয়ে একে গুণ করলে মাইনাস বি ক্রস বি হয়, ক্লিয়ার? এটাতে একে গুণ করলে মাইনাস এ ক্রস সি হয়, নর্মাল যেমন গুণ করে সেভাবেই গুণ করছি। এটাতে একে গুণ করলে হয় প্লাস এ ক্রস বি। দেখো এবার মজার বিষয়, আমি আজকেই শিখিয়েছিলাম যে সেম ভেক্টরে ক্রস করলে সেটা নাল ভেক্টর হয়ে যায়, আর নাল ভেক্টরের মডুলাস মানে সেটা জিরো হয়ে যায়। নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরের মডুলাস মানে কি শূন্য, ওটা লেখার দরকার হয় না। তাহলে এই জায়গায় আমি এটাকে সাজিয়ে লিখছি হাফ, এই জায়গায় রয়েছে বি ক্রস সি, এটা বাদ হয়ে গেল, এটা রয়েছে এ ক্রস সি, তার আগে নেগেটিভ রয়েছে, তাহলে নেগেটিভ তুলতে হলে ওটাকে ঘুরিয়ে দিতে হবে সি ক্রস এ, হলো? আর এই জায়গায় রয়েছে প্লাস এ ক্রস বি, তাই তো? তাহলে এটা দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিনা, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, হাফ ইন্টু এ ক্রস বি অর্থাৎ ওইটা আগে লিখেছে, তারপরে বি ক্রস সি অর্থাৎ এইটা লিখেছে, প্লাস কি লিখেছে সি ক্রস এ, তারপরে এটা লিখেছে, একদম সহজ জিনিস, পরিষ্কার হলো? তাহলে এটা হলো আমাদের 29 নম্বর কোশ্চেন। তাহলে 30 নম্বর কোশ্চেন করে আজকের ক্লাসটা দা এন্ড করে দেবো আমি। ওকে, চলো পরবর্তী ক্লাস যেটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবে, অর্থাৎ ভেক্টরের ট্রিপল প্রোডাক্টটা খুব দ্রুতই পেয়ে যাবে, এমন হতে পারে আগামীকালই পেয়ে যাবে সেটা। ওকে, চলো শুরু করি তাহলে। দেখো 30 দাগের অঙ্কটা কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, তুমি একটা সি ভেক্টর নির্ণয় করো যেটা এ বি দুটোর উপরেই লম্ব হবে। ওকে, দুটোর উপরেই লম্ব হবে মানে কি, সঙ্গে সঙ্গে তোমাকে ভেবে নিতে হবে এই দুটোর ক্রস করতে বলেছে। তাহলে এই যে আমি লিখছি এ ভেক্টর ও বি ভেক্টর এর উপর লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর, লম্ব ভেক্টরটার নাম কি বলেছে, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি কি এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কী করে বের করতে হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিলাম, এই জায়গা রয়েছে কত 4, এই জায়গা রয়েছে 5, এই জায়গা রয়েছে -1, এই জায়গা রয়েছে কত তাহলে আমাদের 1, এই জায়গা রয়েছে -4, আর এই জায়গা রয়েছে কত আমাদের 5। তাহলে এবার আমরা যদি এটাকে মান বের করি তাহলে আই ক্যাপ এই বরাবর গুণ করলে হয় 25, মাইনাস এই বরাবর গুণ করলে হয় 4, মাইনাস জে ক্যাপ এই বরাবর গুণ করলে হয় 20, মাইনাস এই বরাবর গুণ করলে হয় +1, তারপর রয়েছে প্লাস কে ক্যাপ, কে ক্যাপের জন্য এই বরাবর গুণ করলে হয় -16, মাইনাস এই বরাবর গুণ করলে হয় 5। তাহলে আমি কি পেলাম, 25 থেকে 4 চলে গেলে 21 আই ক্যাপ, এই জায়গা রয়েছে -21 জে ক্যাপ, তারপরে এই জায়গা রয়েছে দেখো ওই জায়গাও রয়েছে -21 কে ক্যাপ। তাহলে এটা হলো আমাদের সি ভেক্টর। এখন বলেছে মডিউলাস সি তার মান হতে হবে 21। আচ্ছা, মডিউলাস সির মান 21 হবে, আমি যদি এর অভিমুখে একটা একক ভেক্টর বের করে নিই তার মান তো আমার 1 হবে। ভালো করে বুঝবে কথাটা, আমি এখানে একটা একক ভেক্টর বের করে নেব, একক ভেক্টরের মান হবে 1, আমাকে বলেছে 21-এর মান বের করতে হবে, তাহলে 21 দিয়ে গুণ করে দিলে তখন হয়ে যাবে। তাহলে আমি এর উপর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করছি, তাহলে সি এর অভিমুখে একক ভেক্টর, এই একক ভেক্টরটা কি করে নির্ণয় করতে হয়, ওই ভেক্টরকে শুধু ওর মডিউলাস দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে 21 আই ক্যাপ, 21 জে ক্যাপ, তারপর 21 কে ক্যাপ, তার মডিউলাস দিয়ে ভাগ করছি, মডিউলাস দিয়ে ভাগ করলে 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় কতগুলো 21-এর স্কোয়ার আছে, 3খানা 21-এর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি যে 21 আই ক্যাপ -21 জে ক্যাপ -21 কে ক্যাপ, নিচে রয়েছে রুটের মধ্যে 3খানা 21-এর স্কোয়ার, তাই 3খানা 21-এর স্কোয়ারের মধ্য থেকে যদি একটা 21 আমি বের করে নিই, অর্থাৎ এই স্কোয়ারটা যদি বাইরে চলে আসে তাহলে একটা 21 হয়, উপর থেকে একটা 21 আমি কমন নিচ্ছি, তাহলে আই ক্যাপ
মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর নিচের থেকে কত হলো 21 ইন্টু √3, এই দুটো কেটে দিলাম। তাহলে ক্লিয়ার কথাটা? এখন বলেছে 21 এককের তুমি সি ভেক্টরটা নির্ণয় করো। তাহলে এই জায়গায় লিখছি অতএব যে সি ভেক্টরটা নির্ণয় করেছি তার সঙ্গে আমি 21 গুণ করছি। 21 গুণ করলে কত হবে? শুধুমাত্র উপরে 21 হয়ে যাবে। তাহলে এই যে রইল 21 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর নিচে রয়েছে আমাদের কত? √3। দেখো প্লাস 21 গুণ করলেও তার মডিউলাস 21 হবে, মাইনাস 21 গুণ করলেও তার মডিউলাস 21 হবে, সেজন্য এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো। তাহলে এই হলো আমাদের 21 এককের যে মানটা বের করতে বলেছে। তাহলে এইভাবে অঙ্কটা খুব সহজে করা যাবে। ওকে, তাহলে এই যে অঙ্কটা করলাম 30 দাগ, 30 দাগের অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটা আমি শেষ করছি। আমাদের দেখা হবে খুব দ্রুত, যেখানে আমি আলোচনা করব ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ এর পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে। আমি যেমন তোমাদের কথা দিয়েছি যে এই সপ্তাহে তোমরা একাধিক ক্লাস পাবে এবং ভেক্টর ক্লাসটা আমি খুব দ্রুত শেষ করব, সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করা শুরু করেছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে, বন্ধুদের কাছে প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ পরিবারের সংখ্যা যত বাড়বে আমার ক্লাস করানোর উদ্যম তত বাড়বে। কিন্তু তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছি সেগুলো বাড়ি বসে করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।